আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন বরণে নিলাম বরি মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন বরণে নিলাম বরি পাগল আমি রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে করু চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন হরণে নিলাম বরি। এই যে মশাই, আমার কথাগুলো কি আপনার কানে যাচ্ছে না? লক্ষ্মী মেয়ের মতো আর 1 মিনিট ওয়েট করে চাপা। ইয়েস, এইভাবে তুমি দুষ্টি ভরা চোখে তাকাও, রাগের অভিমানে তোমার সুন্দর মুখখানা আরো কত সুন্দর হয়ে যাবে। তোমার ছবিখানা এঁকে নেই? আচ্ছা নক্ষত্রদা, কেন তুমি বারবার আমার ছবি আঁকো বলো তো? তোমার ছবি আঁকতে আমার বড় ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো আমার মনের পর্দায় জীবন্ত ছবি করে আঁকতে চাই। শিল্পী হলেও কিন্তু তুমি বড় নিষ্ঠুর, তাই তো তুমি বুঝতে চাও না আমার অন্তরের ব্যথা। চাপা, বুঝতে পারো না তোমার সৃষ্টির অন্তরে আমার নীরব ভাষা। কি সেই ভাষা বলো চাপা? কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি করে যে বলি মরি লাজ মরি, তুমি যে আমার শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। আমি জানি শুধু, আর কেউ তা জানে না। এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। আমি জানি শুধু, আর কেউ তা জানে না। এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। নাও তুমি নাও, আমাকে নাও, আমাকে নিয়ে তুমি তোমাকে দাও। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। শুনলাম চাপা সুন্দরী প্রেমের গল্প। চাপা সুন্দরী তোমার তোমার মনের কথা মনের মাঝে ঘুমড়ে ঘুমড়ে কাঁদবে। আর তারপর তোমার মনের আকাশ থেকে তোমার এই প্রেমিক নক্ষত্র একেবারে চিরদিনের মতো হারিয়ে যাবে। ওই নক্ষত্রকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো বল? না না, সুন্দরীকে লোভের জাল ফেলে লালসার শিকার বানালেই ওই নক্ষত্র এমনি এমনি দূরে সরে চলে যাবে। আমার কি ডিউটি আছে বলুন? তোমার ডিউটি হচ্ছে, তোমার ডিউটি বারবার বারবার ওই চাপা রানীর সামনে গিয়ে নাটক করবে, মজাদার নাটক।
আর ভালোবাসার টোপ ফেলে একটা শিকার ধরতে পারলেই তাহলে 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 যদি না করতে পারো, ভালোবাসার টোপ ফেলে যদি ওই পারো, তাহলে তাহলে যে কোনো চাকরির লোক দেখিয়ে ওই মানটাকে আমার সামনে হাজির করা চাই। আপনি ভাববেন না বস, যেমন করি হোক ওই মালটাকে আপনার তুলে দেব আপনার হাতে। তারপরে তারপর আমি মধু খাবো, আমি মধু খাবো, চাপা সৌদরীর জবুরির তাজা মধু খাবো। তারপর মার হোটেলের মডেল বানিয়ে ওই চাপা সুন্দরীকে বিলিয়ে দেবো অসংখ্য ধনুকুবের মাঝে। ওই অসংখ্য ধনুকুবের চাপা সুন্দরীর রঙ্গ দেহটাকে নিয়ে রাতের পর রাউন্ড পৌঁছ বানাবে আর আমাদের তুলে দেবে গোছা গোছা টাকা, গোছা গোছা টাকা, গোছা গোছা টাকা, গোছা গোছা টাকা। এই দেখো মমতা, এখন আমি অনেক সুস্থ। বুকের মাঝে সেই যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে, আর আমার কথা বলতে কোনো কষ্ট হয় না মমতা। তবু জানো তো, ডাক্তারবাবু বলেছে তোমাকে বেশি কথা বলা চলবে না। তোমরা আমাকে নিয়ে অযথাই চিন্তা করছো মমতা। তুমি দেখে নিও মমতা, আমার কিচ্ছু হবে না। তাই নাকি? ধুবু আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে মমতা। জানো মমতা, আমি জানতাম ধুবু কখনো আমাকে নিরাশ করতে পারবে না। ধুবু যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাতের একমাত্র ধুবো তারা। তাই তো তোমাকে বলতে ইচ্ছা করছে। বলো না। এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে গদির পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই জোহে তাই কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। চলো, আজকে হচ্ছে ধ্রুবর ফুল সজ্জা। ধ্রুব যদি এসে শোনে যে তুমি সারা রাত জেগে বসে আছো, তাহলে এসে বলবে। কি বলবে? এত রাত পর্যন্ত জেগে আছেন? কোথায় আমি অসুস্থ রে ধুবো, আমি যে এখন পুরোপুরি সুস্থ। বাবা মনের দিকে সুস্থ হলেও শারীরিক দিকে একদম সুস্থ নয়। তুমি বাবাকে নিয়ে ওপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। শোন না, আমাদের কথা তোর বাবার কথা ভাবিস না। শোন, আজকে তোদের ফুল সজ্জা, তোর ও স্বামী স্ত্রীর মধ্যে অনেক কর্তব্য। সেই কর্তব্য যদি পালন করতে না পারিস, তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধন থাকে না রে বাবা। তুই শোন বাবা, তুই বাবার কথা চিন্তা করিস না, ভাবিস না, আমি তো আছি। তোর বাবাকে সুস্থ করার দায়িত্ব হচ্ছে আমার। তোর বৌমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে। যা না বাবা, দেরি করিস না, যা বাবা, বৌমা অপেক্ষা করে বসে আছে বাবা। যা বাবা, যা। বেশ মা, তোমাদের আশীর্বাদ পাথর করে আজ আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম। বাবা, যা। দাদা বাবু, বড় দাদা বাবু। এই যে তুমি এখানে, এই যে তুমি এখানে, এই যে তুমি এখানে, আর আমি তোমাদের
আমি তোমাকে সারা বাড়ি বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন রামুদা, কি হয়েছে বলো, কি হয়েছে? বলো বলো কি হয়েছে বলো। আজকের দিনে আপনাদের খুব প্রয়োজন। বলো, কি বলবে তো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাকে খুঁজছে। কিছুক্ষণ আগে একটা বউ এসে আপনাদের সঙ্গে দেখা বউ? হ্যাঁ, কপালে চাঁদের মতো, সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। এত রাত্রে আমার ধ্রুবর সঙ্গে কে দেখা করতে এলো? কাদের বউ, কিছু চিনেছিস? কেমন করে চিনবো? এই বল না কে? এই এই কথা নিয়ে মেজর বাবু ছোট বাবুর দিকে তর্ক। মেজর বাবু বলছে অসম্ভব। আমি সরাসরি বলেছি এই এত রাত্রে দাদার সঙ্গে দেখা হবে না। কেন? আহা, তুই অত মাথা গরম করছিস কেন? মেয়েটি কে, কোথা থেকে এসেছে তুই আমাকে বল। তা আমি কেমন করে জানবো? শুধু জিজ্ঞেস করলে বলছে আপনার দাদার সঙ্গে আমার জরুরি দরকার আছে, আপনার দাদাকে এক্ষুনি ডেকে দিন। আমার সঙ্গে জড়িত দরকার? মা দেখো, আমার সঙ্গে জড়িত দরকার। হ্যাঁ দাদা, আমি সাফ সাফ বলে দিয়েছি আজ রাতে আমার দাদার সঙ্গে কোনো মতেই দেখা হবে না। দেখা হবে না বেস্তা? আমি তো তাকে বাড়ির মধ্যে নিয়ে এসেছি। নিয়ে এসেছিস? আমি চাই মেয়েটি কে? তুই তাকে বাড়ি নিয়ে এসেছিস কেন? অর্ঘ না নিয়ে এসে তুমি ঈশ্বর, তুমি আমায় কি দেখালে? কেন দেখালে? কেন 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 তুমি এখানে এসেছো? এইভাবে আমার কাছে ছুটে আসবে না তুমি কোনোদিন। আমি যাও, এই মুহূর্তে কাছে চলে যাও, আর কোনোদিন কোনো মতে আমার কাছে কোনোদিনও ছুটে আসবে না তুমি। দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই ওই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কিসের প্রয়োজনে তোর কাছে ও এসেছে, আর কেনই বা তুই ওকে এত রাত্রিরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস? বাবা, দেরি করছিস কেন? আমার সমস্ত প্রশ্নের উত্তর দে দেব। বলো দাদা বাবু, এমন লক্ষ্মীর প্রতিমার মতো দেখতে তোমার কে? আচ্ছা, একটা অচেনা মেয়ের জন্য এত কিসের দরদ বলতে পারো কি? আমি জানি না, আমি কিছুই জানি না রামুদা, আমি কিছুই জানি না। কারণ নিশ্চয়ই তো একটা আছে, নইলে ভদ্র মহিলা এত রাত্রে দাদার সঙ্গে দেখা করতে আসবে বা কেন? বলো দাদা, এই ভদ্র মহিলাকে কি তুমি চিনতে পারছো না? ওর সঙ্গী আমার, মানে তোর ও আমার চাকরানী। হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমি ওর চাকরানী। উনি যখন আমাদের গ্রামের বাড়িতে যেতেন, ওখানে যখন উনি থাকতেন, তখন আমি বাবুর সব কাজ করে দিতাম। তাই আমি এখানে ওনার সব কাজ করে দিতে এসেছি। আমি ওর চাকরানী। কখন তুমি? তেমন করে বাছা, তুমি তো বিবাহিতা, তোমার একটা সংসার আছে। হারিয়ে গেছে। আজ আমি শুধু একা। তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, আমাকে দয়া করে আপনারা কেউ তাড়িয়ে দেবেন না। আপনারা যা বলবেন আমি তাই করব, যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু আমাকে এই বাড়িতে একটু আশ্রয় দিন, একটু আশ্রয়। অসম্ভব। আমাদের দুজন কাজের লোকের মতন বিলাসিতা আমাদের নেই। না বাবু, আমাকে কোনো পয়সা দিতে হবে না। আরে দুটো পেটে তো খেতে দিতে হবে, তার মিনিমাম তো কিছু
খরচা আছে। আমার মনে হয় ওর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, নইলে নইলে সেই উদ্দেশ্য পূরণের জন্যে এই দিনে মাইনে চাকরানি সেজে এই বাড়িতে থাকবার চেষ্টা করতো না। না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু মন্তব্য করা তোমার ঠিক নয়। নক্ষত্র তোরা চুপ কর, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। বকুল, আমি তোমায় অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও, আর কখনো কোনো আশা নিয়ে বাড়িতে এসো না। তোমার আমার অতীতের সম্পর্ক শেষ হয়ে গেছে। যাও যাও, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না, আমি কোথাও যেতে দেব না। আজ থেকে আমি বলছি ওই মেয়েটি এই বাড়িতেই থাকবে। কোনো কিন্তু নয়। ওর খাওয়ার জন্য যে টাকা খরচা হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না অর্ঘ। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে এবার আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? হ্যাঁ, আমি তখন থেকে একটা চাকরানিকে নিয়ে যেভাবে আপনারা বাড়াবাড়ি শুরু করেছেন, তাতে মনে হচ্ছে নিজেদের ছেলের বিয়েছে ওই চাকরানি পাওয়ার আনন্দটাই আপনাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। আস্তে কথা বলো বৌমা, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, তারা সবাই শুনতে পাবে। তাতে আমার কি? তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলের সজ্জা? আমাকে কি সারা রাত তোমার জন্য ওই ফুল সজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে নাকি? বৌমা, তুমি ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এখনই আমার সঙ্গে ঘরে যাবে। কি বললে বৌদিমণি? তুমি স্বামীর নাম উচ্চারণ করলে কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফোসকা পড়ে যাবে নাকি? না না বাবু, না, স্বামীর নাম মুখে আনলে ফোসকা পড়ে না, কিন্তু জানো তো স্বামীকে অসম্মান করা হয়। হিন্দু মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে ওই সমস্ত মূর্খ গাইয়া মেয়েদের দল। আমার মতন উচ্চ শিক্ষিত শহরে মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাহ, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রুচি চরিত্রকে একেবারে বদলে ফেলেছো। তাই তো তোমার মতো উচ্চ শিক্ষিতাদের উচ্চ শিক্ষায় আজ স্বামী হয় বন্ধু, আর সংসারের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। জানিস ধ্রুব, মৃত্যু শয্যায় শুয়ে আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বউ আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো ঠিকই, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, একটা বোমা, একটা বোমা, একটা বোমা। আমাকে এইভাবে এত বড় অপমান! শোনো বৌমা, এদিকে এসো, এদিকে। তুমি একটা কথা বলছি, সম্মান কিন্তু এদিকে যাও। সম্মান কিন্তু স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, সেটাকে নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া বা নেওয়ার ব্যাপার থেকে এবার থেকে একটু সচেতন থাকবে বৌমা। মনে কথা জানা যাবে, মনে আছে তো? বলি, এভাবে আমাকে অপমান করার অর্থ কি? সামর্থ্যের মূল্যে এই চাকরানিটা। আমি তোমাকে এখনো বলছি দাদা, এই চাকরানিকে তুমি এক্ষুনি দাঁড়িয়ে দাও, নইলে কিন্তু এই বাড়িতে অশান্তির ঝড় বয়ে যাবে দাদা, অশান্তির ঝড়। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি আমার রুমে না হলে তোমার বাবার সাথের এই বৌমা
সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। বোমা! তুমি কি শুধু চুপ করেই থাকবে বড়দা? কোনো কথা কি তুমি বলবে না বড়দা? ভাষা আজ আমার হারিয়ে গেছে রে নক্ষত্র। কর্তব্যের ভাষে রুদ্ধ হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার বাবা মন না বলার অব্যক্ত বেদনায় শুধু ডুগরে ডুগরে খাচ্ছে। তুমি তোমার ফুলসজ্জা করে যাও গো। বকুল, তুমি কথা বলছো? আমিও বলছি বড় লালু, তুমি ফুলসজ্জা ঘরে যাও। দেরি হলে হয়তো আবার বলতে বলি রাগারাগি করবে। অসম্ভব। আবার হয়তো তোমাকে অপমান করবে। তুমি আর দেরি করে না দাঁড়াবো, তুমি ফুলসজ্জা ঘরে চলে যাও। অসম্ভব। যার সঙ্গে আমার কোনো মনের মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার কোনো সম্পূর্ণ চরিত্র অমিল, তাকে আমি স্ত্রীর স্বীকৃতি দিল। স্ত্রীর মর্যাদা আমার পক্ষে দেওয়া অসম্ভব। তোমাকে আমার মাথার দিব্যি গো, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যাও, তুমি যাও, তোমার ওই ফুলসজ্জার ঘরে যাও। আমি বেশ বকুল, বেশ আমি অন্যায় করেছি। নির্মম নিষ্ঠুর ভাবে তোমার ভালোবাসাকে আমি খুন করেছি। তুমি আমায় শাস্তি দাও, আমাকে অভিশাপ দাও। না, ছি ছি ছি, আমার কথা বলো না, আমার কথা বলো না। তুমি এখন যাও, যাও, তোমার ফুলসজ্জার ঘরে যাও। না, আমি কখনো বিউটি কাছে যেতে পারবো না। আমার মাথার দিব্যি, তুমি যাও। বেশ, তবে তাই হোক। তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস, আর তোমার জীবনে হাহাকার হোক আমার ফুলসজ্জার উপহার, আর তোমার বুক ফুটার কান্নার সুর হোক আমার ফুলসজ্জার সারা। কৃষ্ণ প্রেমে পুরা দেহ হিতে জুড়াই বলো প্রভু, হিতে জুড়াই বলো কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। বকুল, কই কোথায় আমার বকুল? আমি তো ভেতর থেকে স্পষ্টতর কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম, তবে কি আমার আসতে দেখেই কাছে কোথাও লুকিয়ে পড়েছে? আমার অবাক্য কি
এক্ষুনি হয়তো পেছন থেকে ছুটে এসেই দু হাতে আমার এই গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে। আমি বড় চুপ করে একটু বসে। তুমি কি ভাবছো বাবা? কে? বকুল আবার, বকুল। কোথায় কোথায় দিদি? বাবা কি হয়েছে? মা, আমার বড় ভুল হয়ে গেছে। বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার মানসিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো নয়নে স্বপনে আমি তার স্পষ্ট শুনতে পাচ্ছি আমার বকুলের কণ্ঠস্বর। চোখের সামনে যেন আলোর মতো ভেসে ওঠে আমার বকুলের মলিন মুখখানা। বাবা তুমি অযথাই দিদির জন্য চিন্তা করছো। আমি বলছি দিদি ভালো আছে, ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই মেনে নিয়েছে, না হয় কবে দিদি এখানে ফিরে আসতো। আমি বরং এক কাজ করি, বাজার করে আমার বকুলকে আমি দেখে আসি। আজই যাবে বাবা? হ্যাঁ রে মা, কখনো আমি এটাকে দেখিনি, মনটা বড় ছটফট করছে। তাছাড়া বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসঙ্গে আনতে হয়। আমি বরং এখনই। কি হলো বাবা, তুমি চুপ করে থমকে দাঁড়িয়ে পড়লে কেন? কি হয়েছে বলো। শ্বশুর বাড়ি যাবার সময় বকুলকে আমি কিছুই দিতে পারিনি। আজ আমি ওর জন্য একখানা শাড়ি আর ধোপের জন্য একটা চোস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারলে আমি তো ভীষণ ছোট হয়ে যাব মা। অথচ আমার কাছে এমন কিছু নেই। আমি বলছিলাম কি বাবা, মায়ের সোনার বালা দুটো বিক্রি করে না হয়? না রে চাপা না, অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গহনাগুলো তো আমি বিক্রি করে ফেলেছি। তাই তোর মায়ের শেষ। বাবা ঠিক আছে, আজ না পারলেও দিদি আর জামাইবাবুকে যেদিন নিয়ে আসতে যাবে সেদিন তুমি কিছু নিয়ে যেও। দুটো দিন সময় পেলে তুমি নিশ্চয়ই জোগাড় করতে পারবে। তুই ঠিক বলেছিস মা, দুটো দিন হাতে পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখন যাও তাড়াতাড়ি এসো। আমি তাহলে আসি মা। হ্যাঁ বাবা, এসো এসো, সাবধানে যেও। কি মজা কি মজা কি মজা, আজ কতদিন পর দুবোদা আমাদের বাড়িতে আসে। এখন তো আর দুবোদা নয়, রীতিমতো সে এখন জামাইবাবু। তাই তো জামাইবাবু এলে তাকে আমি বলবো চাপা গোকুল, চাপা বকুল। কে আপনি? কাকে চাই? আমি হলাম হরিপদ। কি চাই এখানে? যা চাই তা পাই না, শুধু আপনাকে আমি চাই। বলেন আপনি? এই না মানে আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন, তাই এই ফুল দিয়ে আপনাকে আমি। থামুন, আপনি কে বলেন তো? আগে আমার নাম হরিপদ, আমি এই যাত্রা দলে কাজ করি। এখানে কি চাই? এই লোক মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য একটা যোগ্য পাত্র দেখছে। এই তাই আমি আমাকে আপনার যোগ্য বিবেচনা করে এখানে উপস্থিত হয়েছি। তাই নাকি? আমি সুদর্শন, সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। এই আমি ভালো গাইতে পারি, এই নাচতেও পারি। ঠিক আছে, দেখান এখানে গান না। এই পপ ড্যান্সের সঙ্গে এই ক্লাসিক্যাল মিক্সচার করে এমন একটা আইটেম করব না, আপনার একদম চোখ তাজ্জব মেরে যাবে। দাঁড়ান, একটু নেশা আপনাকে দেখাই। থামুন থামুন থামুন
ক্লাসিক্যাল, এই উচ্চান্ন সঙ্গীত শুনিয়ে দিই। আপনার গান আমার পরে শুনলেও চলবে। এই বেশ, আমি এবার থামলাম। এই আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন। বাবা এখন বাড়িতে নেই, আপনি এখন আসতে পারেন। নেই? এই আগে বলবেন তো। কি বলেন আপনি? এই হ্যাঁ, আপনি মানে ভীষণ মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কাছে এসো না মাইরি। এই ফুলটা তোমার খোপায় লাগিয়ে দিই। দাঁড়ান 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 দাঁড়ান, ওখানে চুপটি করে দাঁড়ান। এই ফুলটা বরং আপনার টিকিতে লাগিয়ে নিন। টিকিতে? তাই ভালো। নয় হ্যাঁ, এবার আপনি আসুন, এখান থেকে যেতে পারেন। বেশ, তাহলে আসি। তোমার বাবাকে আমার এই মতামতের কথাটা জানিয়ে দিও। কেমন? তবে আমি যেদিন আসবো সেদিন কিন্তু একেবারে ওপর মাথা দিয়ে আসবো। তাই এসো তাই এসো, তবে আমি তোমার জন্য মালা গেঁথে রাখবো, একেবারে জুতোর মালা। लेकिन তোমার দেবা জুতোর মালা আমি ফুলের মালা ভাবে গলায় পরে নেব চাপা। কি চূর্ণবাবু, আবার তুমি এখানে এসেছো? আপনি এখান থেকে ফিরে যান চূর্ণবাবু, প্লিজ এখান থেকে চলে যান। আমাকে তুমি দু চোখ ভরে দেখার জন্য তুমি আমাকে চান্স দেবে না? আমি দুঃখিত। বেশ, তোমার দুঃখের কারণ হয়েও ফির যদি কোনোদিন তোমার কাছে আমি আসবো না, দূর থেকে তোমাকে আমি দু চোখ ভরে শুধু দেখবো। তাই করো চূর্ণবাবু, তাই করো। একটা কথা চাপা, তোমার সুখের দিন হয়তো আমি থাকতে পারবো না, কিন্তু তোমার দুঃখের দিনে আমি কোনোদিন যদি তোমাকে আমাকে চাও, আমি ফিরে জিন্দেগি ভোর আমি তোমাকে থাকবোই। চূর্ণবাবু, হ্যাঁ, তুমি জানো কি জানো না, আমি একটা চাকরি পেয়ে গেছি। তুমি পেয়েছো চূর্ণবাবু? হ্যাঁ, কিন্তু আমাদের অফিসে একটা লেডিস একটা ডিউটি খালি আছে। তুমি যদি চাকরি করতে রাজি হও তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ রেখো। সত্যি সত্যি আমার চাকরি হবে? আমি আমার বসকে বলে তোমার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। বস বলেছে ইন্টারভিউতে পাস করলে আপনার চাকরিটা হয়ে যাবে। কিন্তু কেন কিন্তু বলছো চাপা? তোমার চাকরির পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। চূর্ণবাবু, তোমাকে সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তোমার বাবাকে বলে তুমি রাজি করে রেখো, আমি কিন্তু আবার এখানে তোমার সামনে আসবো। তাই তাই এখন চলি। গুড বাই। ইন্টারভিউতে পাশ করতে পারলেই চাকরি, কিন্তু এত সৌভাগ্য কি আমার কপালে হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না 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 না, যেমন করে হোক চাকরিটা আমাকে পেতেই হবে। তাই তো বাবাকে রাজি করিয়ে আমি বলবো। না মানে ধরো আমি যদি হঠাৎ একটা চাকরি পেয়ে যাই, তোমার জীবনের রং হয়তো আরো নতুন করে বদলে যাবে। নতুন শিল্পী হয়তো আরো সুন্দর করে রাখাবে তোমার মনের আকাশ, আর সেই আকাশ থেকে নক্ষত্র হয়তো
একটু একটু করে দূরে হারিয়ে যাবে। আমার আধার মনের আকাশে যে একটা নক্ষত্রই উদয় হয়েছে, আর সেই নক্ষত্র যদি আমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যায়, তাহলে আমিও যে চিরতরে হতাশার অন্ধকারে হারিয়ে যাব নক্ষত্রটা। আজ হঠাৎ তোমাদের বাড়িতে এলাম। তাই তো, কেন? তুমি তোমরা জিজ্ঞাসা করলে কেন এলাম? হ্যাঁ, কেন তোমাদের বাড়িতে এসেছি? সত্যি তো, কেন এসেছো আমাদের বাড়িতে? দাদা বৌদিকে নিয়ে তোমাদের বাড়িতে এখন হাসি খুশির হাট বসেছে, আর সেই হাট ছেড়ে তুমি কেন এই দুঃখের সাগরে এলে? এসেছি তোমার বাবার সঙ্গে কথা বলতে। কিন্তু বাবা তো বাড়িতে নেই, তোমাদের বাড়িতে মানে দিদি আর জামাইবাবুকে আনতে গেছে। হ্যাঁ। সে কি? তোমার বাবা যে আমাদের বাড়িতে গেলে বহু অনর্থ হয়ে যাবে। কিসের মহা অনর্থ হবে? নক্ষত্রটা চুপ করে থাকো না, কিসের অনর্থ হবে বলো? আমার সময় নেই চাপা, আমার সময় নেই। আগে আমি তোমার বাবাকে আমার চরম হাত থেকে বাঁচাই, তারপর তোমাকে সব কথা ফিরে এসে বলবো। নক্ষত্রদা, না না, আমি আর এইটাও ঘুমে থাকবো না। ভাগ্যিস ওরা খাবার দিতে এসে দরজাটা খুলে রেখে চলে গেছে। তাই সেই সুযোগে আমি এখানে পালিয়ে এসেছি। কিন্তু এখান থেকে আমাকে যেমন করেই হোক পালাতে হবে। কিন্তু লুকিয়ে যাই। আমি বরং পেছনের দরজা, পিছনের দরজা দিয়ে কেন রে ভাই? আরে তোর যত শত দরজা খোলাই আছে, ইচ্ছা করলে তুই এই দরজা দিয়ে। হ্যাঁ, আমি এলাম। তুই তো ভালো করে পথ চিনতে পারিস না, তাই তোকে পথ দেখাতে এলাম। এখন বল, তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথ না মরণের পথ? তার মানে কি বলতে চাও দাদা? তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামের সম্পত্তি আমার নামে রেখে দিস, তাহলে তোকে আমি না অনেক সুখে অনেক আনন্দে ভরিয়ে রাখবো। আর যদি তুই আমাকে অগ্রাহ্য করে তোর সম্পত্তি আমাকে না রেখে দিস, তাহলে তোর বোন মাইনার তোকে উপরে তুলে দেবো। তুমি কেমন করে ভাবলে দাদা যে মৃত্যু হয়ে ভীত হয়ে আমি আমার নামের সম্পত্তি আমি তোমাকে লিখে দেবো? আরে পথের ভিখারি কি বলছিস কঙ্কন? আমি না তোকে বল অনেক সুখে রাখবো। তুই বিশ্বাস কর, তুই তোমার ভাই, ও বড় ভাই। বিশ্বাস কর, আমি তোকে এক বিন্দু কষ্ট দেব না, অনেক আনন্দে রাখবো, অনেক সুখে রাখবো। আমি তোমার ভাই, তাই আমি কষ্ট পেলে তুমিও ভীষণ কষ্ট পাবে, তাই না দাদা? কিন্তু দাদা, আমার ময়নাও তো ছিল তোমার ছোট্ট বোন। তোমার বোনকে নিজের হাতে গলা দিতে খুন করতে তোমার একটু কষ্ট হয়? না, আরে তখন তো আমি একটু মদ পথ খেয়েছিলাম, মানে মদের ঘরে কি করেছি আমি কিচ্ছু বুঝতে পারিনি। বিশ্বাস কর। মিথ্যা কথা! তুমি সব জানে ওই ময়না বেঁচে থাকলে ওই সম্পত্তির মালিকানার অর্ধেকাংশ পেত, তাই তুমি সব জানে তাকে নিজের হাতে গলা দিতে খুন করেছ। কঙ্কন, আমাকেও তুমি খুন করতে যদি আমার বাবা এই সম্পত্তি আমার নামে উইল করে না যেত। তখন তো পারিনি, এবার আমি সত্যি খুন করব। এই তোর নামের জায়গা আমি সব আমার নিজের নামে লিখে আমার নামটা ওখানে বসিয়ে দেবো। না, তার পারবে না। কারণ ওই উইলে সম্পূর্ণ লেখা আছে আমার হঠাৎ মৃত্যু হলে এই সম্পত্তি সরকার প্রয়োগ করে নেবে, তাই তুমি আমাকে খুন করবে না দাদা। ওই তোর ওই মিথ্যে দিয়ে পড়ে থাক। আমি তোকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, আমি তোর সম্পত্তি যে কোনো ভাবে আমি কেড়ে নেবো। রমজান,
এই এতক্ষণ কোথায় ছিলিস রমজান? এই পাগলটা ডাক রুম ছেড়ে বেরিয়ে সেখানে পাগলামো করছে। আর কোথায় ছিলিস? নাকি সত্যি ঘুমাচ্ছিলিস? না মানে ওর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে ও বাইরে এলো কি করে? নিশ্চয়ই কেউ দরজা খুলে দিয়েছে। এই পাগলা, বল বল কে তোর ঘরের দরজা খুলে দিয়েছে? একটা ভূত এসে দরজা খুলে দিয়ে গেছে। তোর পাগলামো সহ্য করা সবাই আমার নেই, অত ধৈর্য আমার হবে না। এনে এনে এই 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 উইল একটা সই করে দে, সই করে দে। সই করে যত খুশি পাগলা কর। নে সই কর, নে সই কর, সই কর। হ্যাঁ সই। সই করে দিলে বস তোকে একেবারে রাজার হালে রাখবে। রাজার হালে? হ্যাঁ রাজার হালে। ভালো ভালো খাবার পাবি, দামি দামি পোশাক পরে বসের গাড়ি নিয়ে যেখানে খুশি বেড়াতে চলে যাবি। সত্যি সত্যি বলছো? কঙ্কন শুধু তাই নয়, কঙ্কন তাই নয়, তুই যদি আমার আমাকে যতটা তুই সম্পত্তি লিখে দিবি না, তার 1 বছরের মধ্যে দ্বিগুণ পরিমাণ সম্পত্তি আমি তোকে আবার ফিরিয়ে দেবো। কঙ্কন ফিরিয়ে দেবো, বিশ্বাস কর কঙ্কন। কি মজা, কি মজা, কি মজা! তখন আমি অনেক বড় লোক হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাবে। শুধুমাত্র একটা সই। হ্যাঁ একটা সই। হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র একটা সই। একটা সই। একটা সইতে অনেক সুখ, অনেক আনন্দ। অনেক সই। দেখ সইটা কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই পাগলা সই কর, এই পাগলা সই কর, সই কর। এত স্পর্ধা! তুই আমার উইল থেকে ছিঁড়ে ফেলে দিলি, তবে আজ তোকে দেখ তোকে কিভাবে আমি দেখ। মরুক, আমি মরণটা চাই, মরণটা চাই। এত বড় ভুল আপনি করবেন না। উত্তেজনার মাঝে আপনি যা করতে যাচ্ছেন তার জন্য আপনি ভীষণ পস্তাতে হবে। ছেড়ে দিন বস, প্লিজ ছেড়ে দিন। যা নিয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি সহ্য করতে পারছি না। নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আপনি ভাববেন না বস, আজ ওকে আমি এমন শিক্ষা দেবো যা ও কল্পনা করতে পারবে না। আর সারাদিন ওকে আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে নরক যন্ত্রণা ভোগ করাবো। আর যতবার ওর জ্ঞান ফিরবে ততবার আমি ওর শরীরে পুশ করবো সেই বিষাক্ত নিয়ে যা, নিয়ে যা, আমি তাই চাই। ইয়েস ইয়েস ইয়েস, যা নিয়ে যা, পাগলটাকে নিয়ে যা। ডাকবো তোমরা আমাকে খুন করো পশুর দল, আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। তবু ওই বিভৎস নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দোহাই দোহাই দাদা, দোহাই, তোমরা আমায় মুক্তি দাও। মুক্তি, যা যা, যা যা, যা নিয়ে যা। মুক্তি, 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 যা নিয়ে যা, যা নিয়ে যা। রমজান মুক্তি, মুক্তি আমি দেবো কঙ্কন, মুক্তি আমি তোকে দেবো। আমার আকাঙ্ক্ষার খিদেটা মিটলে তবেই আমি তোকে মুক্তি দেবো। কিন্তু কে আমার আকাঙ্ক্ষার ক্ষুধাটা মেটাবে? কে মেটাবে সেই আবার খিদে? আমি মেটাবো ডার্লিং। মাই গড, আকাশপুরের সতী সতী ধ্রুব নক্ষত্রের আমার বাড়িতে ঠাট্টা করো না কৌশিক, একদম ঠাট্টা করো না। আমি জীবনে মহা ভুল
করেছে। ওই ধ্রুব গাঙ্গুলি রক্ত মাংসের মানুষ নয়, একটা কামনা বাসনাহীন পাথর। আর সেই পাথরটাকে চৌচির করে দিতে আমি চাই তোমার সাহায্য। আমি তোমাকে সাহায্য করার জন্য অলওয়েজ রেডি। কিভাবে তোমাকে সাহায্য করবো বলো? এখানে নয়, নির্জনে নিরালায় আমি তোমাকে সব বুঝিয়ে দেব ডার্লিং। বিউটি, এসো, ধরো আমার হাত। এই ধরলাম তোমার হাত। তোমার জন্য আমি একদম স্বর্গ থেকে যে কোনো কাজ করতে আমি রাজি আছি ডার্লিং। বলো বলো আমায় কি করতে হবে বলো, আর তুমি কি বলবে বলো। জানম মেরি জানম, জানম मेरी जानम, जानम मेरी जानम, जानम मेरी जानम, खोई खोई आँखों में सजने लगे सपने तुम्हारे सनम, सजने लगे सपने तुम्हारे सजन, एक पल जिएंगे ना हम तुम बिछड़ के, आओ ये खाए कसम, जानम मेरी जानम, जानम मेरी जानम, जानम मेरी जानम, जानम मेरी जानम। বকুল এই বাড়িতে আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি। আমার কোনো কাজে প্রাণেতে কিছুইতে আমার মন লাগে না। চাকরানি হলেও ওই মেয়েটার মুখখানা খুব সুন্দর, আর তার থেকে সুন্দর ওর দেহখানা। কিন্তু কিন্তু ওই বকুলকে আমি কিভাবে ফাঁসাবো আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ 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 মনে পড়েছে, এই কে আছিস, বকুলকে দিয়ে এক গ্লাস জল পাইতে দে তো। জল চাইছিলে মেজো বাবু? হ্যাঁ হ্যাঁ কই না তো, আমি জল চাইছিলাম বকুল। আমার না বড় পিপাসা লেগেছে, কিন্তু সেই পিপাসা তুমি কি মেটাতে পারবে আমার? তুমি এই জলটা পান করে নাও বাবু, দেখবে তোমার সব তেষ্টা মিটে যাবে। হাতের কাছে তরের অম্লতা থাকতে এই গেলাসের জলে কি পেটটা মেটে সুন্দরী? মেজো বাবু, তুমি কি বলছো? ঠিক, আমি জানি তোমার মতন স্বামী হারা মেয়ের মনে কত পিপাসা। ছি মেজো বাবু, সেই পিপাসা মেটাতে প্রত্যেক রাতে তুমি আমার বাড়ির ঘরেতে আসবে। আমি আমি আমার মনের পিপাসা এমনি করে মেটাবো, এমনি করে মেটাবো, এমনি করে মেটাবো। বকুল ঠাকুরপো, তোমরা এখানে? বৌদি, বৌদি তুমি এসেছো বৌদি। তুমি না এলে এই মেয়েটা হয়তো আমার এখন। সে কি মেজো বাবু, কি হয়েছে ঠাকুরপো, কি হয়েছে? তুমি আমাকে সবকিছু খুলে বলো তো। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, কারণে অকারণে বকুল আমার ঘরেতে আসে, এলোমেলো কথা বলে। নিঘাত আমি ভালো মানুষ তো, তাই সব বুঝে না বুঝে আমি না বোঝার ভান করে থাকি বৌদি। আজ আমার জল দিতে এসে হঠাৎ অশৃঙ্খল ভাবে আমার সঙ্গে কথা বলে, আমি না রাজি হতে বৌদি আমাকে জোর করে জড়িয়ে ধরে বলছে। চমৎকার মেজো বাবু, চমৎকার।
বকুল বকুল পরের মেয়ে চাকরানী, তাই হয়তো তোমার এই মুখ শয়তানের মুখোশটা সে সবার সামনে খুলে ফেলতে পারছে না। কিন্তু মনে রেখো মেজবাবু, ঈশ্বরের চোখে ফাঁকি দিয়ে কখনোই তোমার ব্যক্তিত্বের চরিত্রকে তুমি ঢেকে রাখতে পারবে না। কি বলি ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্রের মূল্য কিন্তু তোমার চরিত্রের চেয়ে কিছু কম নয় বকুল। তাই বলছি, এত সহজে আমার চরিত্রটাকে খোলা বাজারে বিক্রি করতে চেও না, বিক্রি করতে চেও না। একটা চাকরানি এত দূর আসপার্দা? আমি দাদাকে বলে আজ ওকে বাড়ি থেকে তাড়াবো। ওর আর কি দোষ ঠাকুরপো? সব দোষটা কার জন্য জানো? কার? আপনাদের অক্ষমতা, আপনাদের অপদার্থতা। এ কি রাঙাদা তুমি? তোমাকে আমি রাঙাদা বলছি কেন? তুমি আমার তো নিজের কোনো দাদা নেই, তাই এই রাঙাদা হলো আমার মাসুতো দাদা, আমার নিজের দাদার থেকেও বেশি আপন। ও তাই আমাদের প্রথম আলাপে তাই অশ্লীলতায় বলে আমাকে অপমান করছেন? বোকা বোকা, আরে আপনি ভীষণ বোকা। আমি তো শুনেছিলাম যে আপনি তো ল পাস করেছেন। হ্যাঁ করেছি। আপনি যদি ডিগ্রি দেখতে চান আমি আপনাকে ডিগ্রি দেখে দেবো। আমি দেখতে চাই না, আমি দেখতে চাই আপনার কর্মদক্ষতা, আপনার এলেমটা দেখতে চাই। তার মানেটা মুখে বলবো না, আমার কলকাতা অফিসে গেলেই মানেটা সব জানতে পারবে। মাই সুইট সিস্টার বিউটি, দাদা তোর আদরের মেজো ঠাকুরপোকে কালি আমার কলকাতার অফিসে পাঠিয়ে দিস। ওকে, সেখানেই সব কথা হবে। চলি, গুড বাই। আবার কারণে অকারণে রাঙাবাবু কেন করছো ঠাকুরপো? তার চেয়ে এসো না, এই নির্জনে নিরালায় তাড়িয়ে তুমি বরং আমার যৌবনটাকে উপভোগ করে নাও ঠাকুরপো। কি বলছো বৌদি? আমি মন দিয়েছি, মনটা নিতে চাই, একটু তোমায় ডাকছি কাছে। মন দিয়েছি, মনটা নিতে চাই, একটু তোমায় ডাকছি কাছে। তাই আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে, তোমার মতো সত্যি কোথাও নাই 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 নাই। ভালো লাগার সময় এখন শেষ, এখন খুঁজি ভালোবাসার দিন, যেখানে শুধু তুমি, তোমার পাশেই আমি, ইচ্ছে মতো চলে যাই। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই, একটু তোমায় ডাকছি কাছে। তাই আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে, তোমার মতো সঙ্গী কোথাও নাই 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 নাই। লা 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 লা। বৌমা, এসব তুমি কি গান গাইছো বৌমা? এসব গান বোঝার মতন বয়স আপনার নেই মা। বৌমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি কিন্তু তোমার মতন একই বয়সী ছিলাম। তোমার থেকেও কম বয়সে এই বাড়িতে এসে আমি সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় মঙ্গল প্রদীপ চেয়ে গান গেয়েছি, কিন্তু তোমার মতন অশ্লীল গান গেয়ে এইভাবে বেলাল্লাপানা করিনি। ভদ্রভাবে কথা বলবেন, তা
তা না হলে শাশুড়ি হিসেবে আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। বৌদি তো ঠিকই কথা বলেছে, পরের মেয়ে বলে তোমরা যা তাই বলে অপমান করবে বৌদিকে, আর তাই নিয়ে তোমরা বিদ্যুৎ করবে, এটা কিন্তু ভারী অন্যায়। চমৎকার! তোমার মেজ ছেলের অনেক বড় হয়ে গেছে মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো হতভাগা আজ মায়ের অপরাধের প্রতিবাদ করতে শিখেছে। করবই তো, বৌদি শহরের মেয়ে বলে শহরের ছোট থেকে বড় হয়েছে, তার শহরে চলাফেরা নিয়ে তোমরা ছোট বড় কথা বলবে, সেটা কিন্তু আমি মেনে নেব না। তবে তবে শোন অর্ঘ, আমিও একটা কথা বলে রাখছি, আমি জীবিত থাকতে তোরা এই আধুনিকতার নামাবলী গায়ে চড়িয়ে এই সংসারে ব্যভিচারের কীর্তন করতে পারবি না। কি বললেন আপনি? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কি প্রশ্ন? কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমার নায়িকাদের মতো তাজ করে ঘুরে বেড়ায়, আর কোন বাড়ির গৃহলক্ষ্মী ঘোমটা খুলে নাভির নিচে কাপড় পরে নির্লজ্জের মতো শ্বশুর শাশুড়ি স্বামী দেওরের কাছে নেচে বেড়ায়? ও, এতক্ষণ তাহলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই শরীরটাকে জরিপ করছিলেন, তাই না শ্বশুর মশাই? হ্যাঁ, তবে তোমার শরীরের নয়, আমি মনে মনে তারিফ করছিলাম তোমার ওই আত্মীয়াত্বের, তোমার ওই চরিত্রের। আর ভাবছিলাম কি জানো মা, কি তোমার মধ্যে ওই চরিত্র নামক শব্দটা আদৌ আছে কি না? আছে আছে, কিন্তু সেটা আপনার ওই ওল্ড কালচারের ছানি পড়া চোখে দেখতে পাবেন না। বৌমা, শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার এতটুকু লজ্জা করছে না? লজ্জা তো ওনার পাওয়া উচিত, যে নির্লজ্জের মতন পুত্রবধূর শাড়ির নিচে, নাভির নিচে শাড়ির ভাঁজ দেখতে পারে, তার মতো চরিত্রবান পুরুষ বোধহয় আমি আর দ্বিতীয়টি পাই। বলতে ইচ্ছে করছে ছি ছি আর ছি না। আমার আধুনিকা বৌমার মুখরোচক বক্তৃতা শুনে আমার হাত তালি দিতে ইচ্ছা করছে, আর তার মুখরোচক প্রতিবাদে আমার তাকে উপহার দিতে ইচ্ছা করছে এক রাত বুক ভরা ঘৃণা। আপনার গায়ে উপহার আমার সারা জীবন মনে থাকবে, মিস্টার সিদ্ধার্থ গাঙ্গুলি। শ্বশুরের নাম মুখে আনলে এত বড় অধঃপতন হয়েছে তোমার। অধঃপতনের আর কি দেখলেন? অধঃপতনের আর কি দেখলেন? আমার খেয়াল খুশির পথে বাধা হয়ে দাঁড়ালে আমি সংসারের বুকে টেনে আনবো চরম সর্বনাশ। আর আপনাদের সকলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে আমি ধ্রুবকে নিয়ে আজই শহরে চলে যাব। না না না, তা তুমি করতে পারবে না। বড় লোকের অহংকারী নিয়ে আমার সত্য সাধনা আশা ভরতার একমাত্র লক্ষ্য ধ্রুবকে তুমি মিথ্যার মেঘ দিয়ে ঢেকে রাখতে পারবে না। আহ আহ মমতা, বুকটার মধ্যে বড় যন্ত্রণা মমতা। ওসব ভূমিকা দেখে লাভ নেই। ওইদিকে তোমরা যথেষ্ট অভিমান করেছো, বরদাকে বলে এই একটা বিদ করতেই হবে। বরযাত্র যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, আমি বাড়ির মেয়ে ছেলে হিসেবে আমি যা করার করবো মা, আমি যা করার করবো।
এক গ্লাস জল নিয়ে আয়, এক গ্লাস জল নিয়ে আয়। মা, ডেকো না মমতা, ডেকো না। মা, আমি জল নিয়ে এসেছি। কই দেখি। বাবা, বাবা জলটা খেয়ে নিন তো বাবা। আহ আহ এখন এখন কেমন বোধ করছেন বাবা? মমতা ময়ীর স্পর্শ দিয়ে তুমি আমার এই যন্ত্রণা কেন মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা। শুনছো মমতা, শুনছো? কাজের মেয়ে হলেও বকুলের হৃদয় কত বড়, আর আমার বৌমা কিনা। তাতে কি হয়েছে বাবা? আমি তো আছি। কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না মা। তোমার সেবার ব্রত দিয়ে তুমি তো সাজাতে পারবে না আমার এই সংসার মন্দির। গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুদ তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাঁচালী মা। জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওই শহর থেকে আসা বৌমা আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বকুল, আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। মা, মা, বাবা ভীষণ ভেঙে পড়েছেন। আপনি ভিতরে যান, আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। সামান্য কাজের মেয়ে হয়ে তুমি তুমি কেন এত কষ্ট করবে মা? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আমার নেই? নিশ্চয়ই দেব। তুমি ছাড়া এই অভিমানী মানুষটার কে রক্ষা করবে বলো? মা, বৌমা জানো, বকুল জানো, আমি তো ভুল করেছি। মৃত্যুর শয্যায় শুয়ে থাকার মানুষটার শেষ ইচ্ছা পূরণ করবার জন্য আমি না জেনে শুনে আমি শহর থেকে বউ নিয়ে এসেছি। কিন্তু যে বউ যে সংসারটাকে বাঘিনীর মতন যে আমাদের সংসারটাকে চিবিয়ে চিবিয়ে খাবে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি বকুল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সবই নিয়তির খেলা মা। নইলে কি শাখা সিঁদুর পরে স্বামীর ঘরে আমাকে চাকরানি সেজে থাকতে হয়? বকুল, বাবা, কোথায় গেলি মা? বাবা, এ কি বাবা তুমি? বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। কিন্তু একই চেহারা হয়েছে তো, যে মুখখানা সবসময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? তবে কি এরা তোর মেনে নেয়নি? না না বাবা, কে বলেছে এরা মেনে নেয়নি? আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই সবাই আমাকে ভীষণ ভালোবাসে বাবা। মেনে নিয়েছি? হ্যাঁ বাবা। কথাটা শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল। ঈশ্বর, সত্যিই তুমি করুণাময় বাবা। তা হ্যাঁ রে মা, মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছি বলে এই বুড়ো বাপটাকে কি তোর একবারে মনে পড়লো না? না বাবা। এই কদিনে কি একটা চিঠি দিতে ইচ্ছা করলো না? না বাবা না, তুমি ভুল ভাবছো বাবা। আমার শ্বশুর খুব অসুস্থ, সেই জন্যই এই সংসারে আমার উপরে সমস্ত দায়িত্ব। তাই হয়তো সময় করে আমি তোমাকে চিঠি দিয়ে উঠতে পারিনি বাবা। কি বললি? তোর শ্বশুর অসুস্থ? এ কথা আগে আমার কোনোদিন বলিসনি তো। চল তো দেখি তোর শ্বশুর কেমন আছে। না না না, মানে মানে আজ নয়, থাক বাবা, তুমি বরং আর একদিন এসো। কিন্তু নতুন মেয়ে জামাই নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার আছে।
সম্ভব হলে কালই আমি তোদের নিয়ে না না বাবা না, আমি বলছিলাম যে এখন কোনো মতেই আমাদের যাওয়া সম্ভব নয় বাবা। তুমি আজকে বাড়ি চলে যাও, তারপরে আমি চিঠি দিয়ে তোমাকে জানালে তখন তুমি এসো। আচ্ছা, তোর কি হয়েছে বলতো মা? তোর চৌমুখ দেখে মনে হচ্ছে তুই যেন আমার কাছে কিছু গোপন করতে চাইছিস। না তো বাবা, আসলে আমি আমার দিকে তাকিয়ে সত্যি করে বলতো মা, তুই ঠিক সুখে আছিস তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি খুব সুখে আছি বাবা। এই যে ছোট লোকের মেয়ে, বলি বাইরের লোকের সঙ্গে যাত্রার সঙ্গে সুখ দুঃখের গল্প করলে চলবে? আমার স্নানের জল তোলা হয়েছে? আমি এক্ষুনি যাচ্ছি। চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়াবো। কাজের সময় কাজ না, খালি বাইরের লোকের সঙ্গে সুখ দুঃখের গল্প করা। বাইরের লোক কেন বলছো মা? আমি তোর বাবা। ও, সেই জন্যই বুঝি এরকম চাকরের মতন সেজে গুজে এসেছো? আমাকে চাকর বললে তুমি? হ্যাঁ, চাকরানি বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার বলে ডাকবো নাকি? বাবা তুমি এখান থেকে চলে যাও, বাবা তুমি এখান থেকে চলে যাও। দাঁড়া মা, দাঁড়া। আমার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সত্য মিথ্যার যাচাই করা বোধ শক্তি যেন আমার লুপ্ত হয়ে যাচ্ছে। তাই তো আমার বড় জানতে ইচ্ছে করছে, তুমি কে? আমি এবাড়ির বড় বউ। বড় বউ? তাহলে আমার বকুল এবাড়ির একজন আশ্রিতার চাকরানি, স্বামী পরিত্যক্ত বলে আমার স্বামী ধ্রুব ওকে বাড়িতে আশ্রয় দিয়েছে। আমার বকুল? হ্যাঁ, চাকরানি, স্বামী পরিত্যক্ত বলে আমার স্বামী ধ্রুব ওকে বাড়িতে আশ্রয় দিয়েছে। না, এই যে ছোট লোকের মেয়ে, 5 মিনিটের মধ্যে আমার স্নানের জল তোলা না হলে ধ্রুবকে বলে আজই তোমাকে আমি এই বাড়ি থেকে লাথি মেরে তাড়াবো। এই তুই সুখে আছিস হতভাগী? আমার সামনে এতগুলো মিথ্যে কথা তুই বলতে পারলি? আমায় তুমি ক্ষমা করো বাবা, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। তুমি এক্ষুনি চলে যাও বাবা, আর কোনোদিনও তুমি এ বাড়িতে এসো না বাবা, কোনোদিনও না। না, আমি আসবো না, কিন্তু আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। যে সিঁদুর মাথায় নিয়ে স্বামীর ঘরে চাকরানি সেজে থাকতে হয়, মুছে ফেল সেই সিঁদুর। বাবা ছি, এই কথা শোনো। আবার আমি তোকে নতুন করে দিয়ে দেব। না বাবা, না বাবা, না, এই কথা শোনাও যে আমার মহা পাপ বাবা। বকুল, তুই ফিরে চল মা। না বাবা না, স্বামীর ত্যাগিনী হয়ে বাপের বাড়িতে রাজরানী সেজে পড়ে থাকাচ্ছে, শ্বশুর বাড়িতে চাকরানী হয়ে পড়ে থাকাচ্ছে অনেক ভালো বাবা, সে যে অনেক সুখের। বকুল, তাই তোমাকে আমি দিব্যি দিয়ে বলছি বাবা, আমি তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও বাবা, আর কোনোদিনও তুমি এই বাড়িতে এসো না বাবা, আর কোনোদিনও তুমি এই বাড়িতে এসো না। বেশ, তাই হবে রে মা। আর কখনো আমি তোর কাছে আর আসবো না। তোর কথা ভেবে আমি আর কোনোদিন চোখে জল ফেলবো না। চাঁপাকে আমি জিজ্ঞাসা করে তাকে আমি বলবো, ওরে চাঁপা, তোর দিদি চোখের জল দিয়ে নতুন সংসার সাজিয়েছে, তাই তো তার শ্বশুরের ভিটে স্বর্গ ভেবে তার বাপের বাড়ি নরকে ফিরে আসবে না, ফিরে আসবে না, ফিরে আসবে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মনে দিতাম কত নতুন নতুন নাম।
আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জল আসে যে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে যে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে যে আমার দু চোখ বেয়ে। বকুলকে তোমরা ভুল বুঝো না বাবা, তোমাদের এই অভাগিনী বকুলকে তোমরা ক্ষমা করো বাবা। ক্ষমা আমারই তো চাওয়া উচিত বকুল। বাবু, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি নিজেকে তিল তিল করে শেষ করে দেবে, আর আমি নীরব দর্শক হয়ে শুধু চেয়ে চেয়ে দেখবো? তা হবে না। আজই আমি তোমাকে সবার সামনে স্ত্রীর মর্যাদা দিয়ে। না না বাবু না, তোমার দুটি পায়ে পড়ি বাবু, তোমার দুটি পায়ে পড়ি, তুমি এত বড় সর্বনাশ করো না, তাহলে যে ওরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে বাবু। আমার সান্ত্বনা দিতে আমার ক্ষত ঢাকতে চেও না বকুল। আমি বড় অসহায় বকুল, প্লিজ তুমি আমাকে। আমার অবসর নেই, দাও দাও করে চলছে একটা হতাশার আগুন, কত অভিজ্ঞতা মনের মাঝে, একটু ব্যর্থতা, না পাওয়ার বেদনায় আমার মন প্রাণ বড় ক্লান্ত। প্লিজ বাবু আমাকে ধরা দাও, আমাকে ধরা দাও। আমি পারলাম না, আমি কিছুতেই পারলাম না। তোমার বকুল মারা গেছে বাবু, তোমার বকুল মারা গেছে, শেষ হয়ে গেছে তার জীবনের সব কাহিনী। তাই তো সে শুরু করেছে নতুন করে তার জীবনের অধ্যায়। সেই বকুলের সঙ্গে আজ তোমার যে নতুন সম্পর্ক শুরু হয়েছে, তুমি তাতে তার মনিব, আর সে তোমার চাকরানী। দুজনা দুটি মন ছিল কত কাছাকাছি, কত রাত বলেছিলে তুমি আছো আমি আছি, মিলন তিথির ক্ষণে সেই সে পথ যাওয়া, মিলন তিথির ক্ষণে সেই সে পথ যাওয়া, এই নাম চাওয়া পাওয়া। ভাবো যদি এর নাম